জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে, এনসিপির বিক্ষোভ সমাবেশে নাহিদ। নির্বাচন চাওয়াকেই যেন অপরাধ মনে করে সরকার, মন্তব্য তারেক রহমানের। চাইলেন সুনির্দিষ্ট রোডম্যাপ। লন্ডনের চিকিৎসা শেষে সোমবার ফিরছেন বেগম খালেদা জিয়া। সফর সঙ্গী হিসেবে থাকছেন দুই পুত্রবধূ। দিনাজপুর সীমান্ত থেকে দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। জবাবে দুই ভারতীয় আটক, পতাকা বৈঠকের আহ্বান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছে তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্রুত এই সনদ বাস্তবায়নের দাবিও তার। বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দলের সমাবেশে এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন, রাজনৈতিক দলের চেয়ে সন্ত্রাসী হিসেবেই বেশি পরিচিত আওয়ামী লীগ। জুলাই গণহত্যার বিচার চলাকালেই তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্য দলের আশ্রয়ে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে বলেও অভিযোগ তার। আরও বলেন, জুলাইয়ে কোনো রাজনৈতিক দলের ডাকে রাস্তায় নামেনি মানুষ। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আওয়ামী লীগের বিচার না করা জনগণের সঙ্গে তামাশার শামিল। এ সময় পাড়া মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরির ঘোষণা দেন এনসিপি নেতারা। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে। গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। নির্বাচনের কথা বললেই অন্তর্বর্তী সরকার এটিকে অপরাধ হিসেবে ধরে নেয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনকে অবজ্ঞা করে সংস্কারের মানে কি, এমন প্রশ্নও তোলেন তিনি। সকালে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন প্রশ্ন রাখেন তিনি। আমার বাংলাদেশ এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান তিনি। আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ, তারেক রহমানের বক্তব্যে উঠে আসে সমসাময়িক ইস্যু। পতিত স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, সরকার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে জনগণ তা জানতে চায়। বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আজ জানতে চায় সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। দেশে বিরাজনীতিকরণের চেষ্টা চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকারের কাছে নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তারা সেটাকে অপরাধ মনে করে। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিক আমি জনগণের জন্য কিন্তু অপমানজনক। চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এ সময় সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চান তারেক রহমান। বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্র বানাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
লন্ডনে চিকিৎসা শেষে 5 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সকাল 11টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স অথবা বাংলাদেশ বিমানে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নত চিকিৎসার জন্য 8 জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য প্রায় 4 মাস ধরে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় এখন চলছে দেশে ফেরার প্রস্তুতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। সেটা একটু বিলম্বিত হচ্ছে, সেই জন্য ম্যাডাম ঠিক করছে যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। এ নিয়ে শুক্রবার সকালে কথা বলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। খালেদা জিয়ার ধৈর্যের পরিচয় দিয়েছে, যে নির্যাতন জুলুম অত্যাচারের পরেও যে প্রতিশোধ না নেবার ঘোষণা দিয়েছেন, এটাই তার পরিচিতি বাংলাদেশ এবং বিশ্ব দরবারে তুলে ধরেছে, বাংলাদেশকে মর্যাদাবান করেছে। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে 25 জানুয়ারি খালেদা জিয়া তারেক রহমানের বাসায় যান। সেখানেই চলছিল তার চিকিৎসা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে দ্রুত নির্বাচনের দাবি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে এবি পার্টির 5ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ দাবি জানান বক্তারা। উঠে আসে আওয়ামী লীগের বিচার ও সংস্কার সহ নানা বিষয়। 5ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর বিজয়নগরে র্যালি বের করে এবি পার্টি। এতে অংশ নেন দলের নেতাকর্মীরা। পরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় জাতীয় নির্বাচন, মানবিক করিডোর, আওয়ামী লীগের বিচার সহ নানা প্রসঙ্গে কথা বলেন তারা। যখন মানুষ বুঝবে না হচ্ছে কি, মানুষ প্রশ্ন করবে নির্বাচন কি হবে, সত্যি সত্যি কি অবস্থা ভালো যাবে নাকি পরিস্থিতি বদল হবে, হঠাৎ করে নতুন করে এমন এমন স্লোগান উঠবে যা রাজনীতির সাথে যায় না। আমাদের মধ্যে অনেক দ্বিমত থাকবে একটা গণতান্ত্রিক সমাজে, সেটাই অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে যে জায়গায় ঐক্য আছে সেই ঐক্যকে সংহত রেখেই যাতে আমরা দ্বিমতের জায়গায় লড়াই করি। অনুষ্ঠানে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আওয়ামী লীগ ছাত্র জনতার উপর হামলায় সরাসরি জড়িত। তাদের বিরুদ্ধে 5 আগস্ট রায় দিয়েছে জনগণ, তাই তাদের নিষিদ্ধ করতে হবে। আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তোলন করতে হবে। তো সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এ সময় এবি পার্টির নেতারা বলেন, জনগণের আস্থা অর্জন করতে সেবার মন মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। এবি পার্টি যেটা করবার চেষ্টা করেছে যে বাংলাদেশে গত 5 বছর ধরে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতিকে পপুলার করবার চেষ্টা করেছে। যে আমরা বলছি যে নতুন প্রজন্মের রাজনীতিটা আসলে কি হতে হবে। আলোচনা সভায় বলা হয়, মৌলিক সংস্কার সম্পূর্ণ না হলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না। একটা সুন্দর নির্বাচন যদি আমরা যেতে পারি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের 15 বছরে দেশে অনাচার দুর্নীতির ঘটনায় সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনা, জঙ্গি তকমা দিয়ে ক্রসফায়ারে হত্যা, সাইদির মৃত্যুর দেশ জুড়ে তাণ্ডব সহ বিভিন্ন ঘটনায় দেশের সাংবাদিকদের ভূমিকা জানা জরুরি। এর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জানবে 15 বছরের শাসনামলে
গণমাধ্যমের ভূমিকা কী ছিল। প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় মিডিয়া অপতথ্য প্রচার করছে আর তাদের সহায়তা করছে আওয়ামী লীগ। এসব অপপ্রচার রুখে দিতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। ইউএনকে বলবো যে গত 15 বছরের বড় বড় যে ঘটনার সময় আমাদের জার্নালিস্টরা কিভাবে জার্নালিস্টরা এই ঘটনাগুলো কিভাবে কভার করেছে, সেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাসেসমেন্ট করতে চাবো। ইন্ডিপেন্ডেন্টলি যাতে তারা বলে যে কোথায় কোথায় জার্নালিস্টরা কি করেছে। দিনাজপুরের বিরল সীমান্তে শুক্রবার দুপুরে ধান কাটার সময় 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। পাল্টা জবাবে 2 ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেছে বাংলাদেশিরা। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে রিয়াজুল ইসলামের জমিতে ধান কাটছিলেন 5 কৃষক। এ সময় জমিতে ঢুকে তাদের তাড়া করে বিএসএফ। 5 জনের মধ্যে বিএসএফ সদস্যরা এনামুল হক ও মাসুদ রানাকে ধরে নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে কারুলিয়াপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই সময় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের অনন্তপুর গ্রামের থিলিপ সরেন ও অবিনাশ টুডু নামে 2 ভারতীয় নাগরিককে আটক করে। জমি আছে আমাদের, 5 জন লোক ধান কাটতে গেছিল। আমার বহিন বেটা পালিয়ে আসতে পারেনি, ওরা পালিয়ে এসে আমার বহিন বেটাকে ধরে নিয়ে চলে গেছে। কয়েকজন ছিল পালায় আসছে, আমরা ক্ষিপ্ত হয়ে আবার ওদের ভারতের 2টা লোক আমরা নিয়ে আসছি, এখন দিয়া বিজিবির হাতে দিচ্ছে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ভারতীয় ওই 2 নাগরিককে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। একটা উঁচা জায়গা আছে, এই উঁচা জায়গাতে ওরা ধানটা পিটাচ্ছিল, মারতেছিল। এই সময় ভারতীয় বিএসএফ আগ্রাসী ভাব নিয়ে এসে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। এর আগে জানুয়ারি মাসে বিরলের এনায়েতপুর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। এই সময় ভারতীয় এক নাগরিককে আটক করে স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুন্সিগঞ্জে ডাকাতির নাটক সাজিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 27 বছর আগে ভাই হত্যার প্রতিশোধ নিতে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। পুলিশ বলছে, অস্ত্রসহ ডাকাত আটকের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পায় তারা। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে গণপিটুনি দেওয়া হয় ওই ব্যক্তিকে। মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে অস্ত্রসহ ডাকাত ধরা পড়ার খবরে অভিযানে গিয়ে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মরদেহ পড়ে থাকার ভিডিও, সাথে হত্যার বদলা নেয়ার ঘোষণা। নিহত সানামাঝির স্বজন ও এলাকাবাসী জানান, 27 বছর আগে বাবু মাঝির ভাই শিপন মাঝিকে হত্যার জের ধরে শুরু হয় বিরোধ। মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের অনুসারে সানামাঝি 5 আগস্টের পর পরিবার সহ আশ্রয় নেন শ্বশুরবাড়িতে। বৃহস্পতিবার বিকেলে স্বাধীন নামের এক ব্যক্তি ডেকে নিয়ে যায় সানামাঝিকে। এরপর থেকেই বাড়ি ফেরেননি তিনি। 2টা থেকে 2:30 থেকে নেওয়া হয়, পরে শাস্তি দিচ্ছে। শাস্তার পর মারার পরে 9টার থেকে তারকাশতলা মধ্যমাকাতে তারকাশতলা নিয়ে হারায় একটা ভাঙা অস্ত্র দিয়ে উঠে লাগছে। পা ভাঙা লাগছে, কুবায় কাবায় খেয়েছে, তারপর ফেসবুকে ছাইড়া দিছে বাবু মাঝি। পুলিশ জানায়, মসজিদে মাইকে ডাকাত আসার ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে বাবু মাঝি। পরে সড়কের পাশ থেকে সানা মাঝির মরদেহ উদ্ধার করে তারা। পরিকল্পিতভাবে হত্যার একটা অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর মাইকে তারা ডিক্লেয়ার করে যে ডাকাত করছে। পরবর্তীতে লোকজন বেরিয়ে আসে এবং রাস্তার পাশে এই লোকটাকে পড়ে থাকতে দেখে। ঘটনার পর পলাতক অভিযুক্ত বাবু মাঝি। হত্যার ঘটনায় তার নামসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হজযাত্রীর চাহিদা থাকলেও ভিসা জটিলতা সহ নানা কারণে ফাঁকা থাকছে এয়ারলাইন্সের কিছু আসন। এতে পরবর্তী সময়ে আসন নিয়ে জটিলতার শঙ্কা দেখা দিয়েছে। হাব বলছে, অতিরিক্ত স্লট থাকায় যাত্রী পরিবহনের সমস্যা হবে না। আর হজ অফিস বলছে, ভিসা না পাওয়াদের পরবর্তীতে টিকিট রি ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বাড়তি ফি। হজযাত্রা চতুর্থ দিনে ফ্লাইট সংখ্যা 10টি। এর মধ্যে 7টি ফ্লাইটেই সর্বোচ্চ 3% পর্যন্ত টিকিট অবিকৃত রয়েছে।
যার মধ্যে সবচেয়ে বেশি সৌদি এয়ারলাইন্সের। এখানেই শেষ নয়, হজ পোর্টালের তথ্য বলছে 4 মে থেকে বাড়বে আরও জটিলতা। 10 মে পর্যন্ত কোনো কোনো ফ্লাইটের 64% টিকিট অবিক্রিত দেখাচ্ছে। হাব বলছে এজেন্সিগুলো সময়মতো টাকা পরিশোধ না করা ও এয়ারলাইন্সগুলোর তথ্য হালনাগাদ না করা টিকিট অবিক্রিত দেখানোর কারণ হতে পারে। এই প্রথম দিকের ফ্লাইটগুলো যথেষ্ট যাত্রী চাহিদা ছিল, আমাদের এজেন্সিগুলো হন্য হয়ে সিট খুঁজছে। এয়ারলাইন্সগুলো থেকে বলা হয়েছে কোনো রকম সিট নাই, সব বুকড এবং সব ফ্রি অর্ডার তারা রিসিভ করেছেন। সেই ক্ষেত্রে এই আনঅ্যাসাইন্ড দেখানোর কোনো সুযোগই নাই। আর যদি কোনো কারণে তাদের কোনো এজেন্সি ফ্লাইট ক্যান্সেল করে থাকে সেই তথ্য আমাদেরকে জানানোর কথা। এয়ারলাইন্স একমাত্র ফ্লাইনাস তাদের আগামী দিন এবং পরশু দিনে 40টা সিট খালি আছে, এটা গতদিন আমাদেরকে অবহিত করেছেন, সাথে সাথে আমরা আমাদের সদস্যদেরকে অবহিত করেছি এবং এটি সমাধান হচ্ছে। হজটা যেন সুষ্ঠুভাবে যেন হয়, যেন কোনো সমস্যা না হয়, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং আমরা তদারকির ভিতরে আছি। এদিকে বেড়েছে ভিসা প্রাপ্তির সংখ্যাও, তবে এখনও 14,000 জন ভিসার অপেক্ষায়। হজ অফিস বলছে ভিসা না পাওয়াদের পরবর্তী টিকিট ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বাড়তি ফি। ভিসা সংক্রান্ত কারণে কারো নির্ধারিত সময়ে ফ্লাইটে যেতে না পারেন, তাহলে তার যে পুনরায় যে টিকিট রিইস্যু করা হবে সেখানে যেন তার কাছ থেকে অতিরিক্ত কোনো চার্জ গ্রহণ না করা হয়। আনঅ্যাসাইন্ড থাকা অবস্থায় যেন কাউকে আসলে ফেরত না দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত টিকিট সিট অ্যাভেলেবল আছে ততক্ষণ পর্যন্ত যেন টিকিট ইস্যু করা হয় সে বিষয়ে আমরা অনুরোধ জানাবো। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স 232টি ফ্লাইটে এবছর 87,100 জন হজযাত্রী পরিবহন করবে। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন 15,000-এর বেশি মানুষ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স বাতিলে বিপাকে পড়েছেন রেস্তোরাঁ খাতের উদ্যোক্তারা। তাদের দাবি আলোচনা ছাড়াই কর্পোরেশনের এমন পরিকল্পনায় পথে বসবেন ব্যবসায়ীরা। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে হোটেল রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি মালিক সমিতির। আলোচনার জন্য রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ভোজন রসিকদের চাহিদা মেটাতে গত কয়েক বছরে রাজধানীতে বেড়েছে রেস্তোরাঁর সংখ্যা। একই সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছে ছাদের উপরে গড়ে ওঠা রুফটপ রেস্টুরেন্ট। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবার কঠোর হচ্ছে নকশা বহির্ভূত রেস্তোরাঁর বিষয়ে। দক্ষিণ সিটি কর্পোরেশনে যেসব ভবনের নকশায় রেস্তোরাঁ নেই সেই সব ভবনে থাকা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী ব্যবসা করতে চাইলে সরকারের প্রায় 10 সংস্থার অনুমোদন নিতে হয়। বিধি মেনে ব্যবসা করলেও হঠাৎ লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে কাজ হারাবে অনেক শ্রমিক। আমাদের সাথে কোনো আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত বলবো বর্তমান এই অন্তর্বর্তী সরকারের। রেস্তোরাঁ মালিক সমিতির দাবি, রাজুকের পাশ করা ভবনের নকশায় রেস্তোরাঁ নেই বললেই চলে। বিগত সরকার জটিলতা নিরসনে টাস্কফোর্স গঠন করেছিল। 2টি বৈঠকের পর সরকারিভাবে তেমন অগ্রগতি হয়নি। সমস্যা সমাধানে দরকার গঠনমূলক উদ্যোগ। কয়েকদিন পর পর রেস্তোরাঁ খাতে যেই দুর্যোগ নেমে আসে সরকারের কাছ থেকে, বিভিন্ন সরকারের কাছ থেকে, এইটা খুবই দুঃখজনক, হতাশাজনক। আমরা তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি, অন্যথায় আমরা সারা বাংলাদেশে আমরা ধর্মঘটে যাব। দক্ষিণ সিটির তথ্য মতে এ এলাকায় রুফটপ রেস্টুরেন্ট রয়েছে 44টি। নকশাবিহীন সব রেস্তোরাঁর বিষয়ে তদন্তের কথা বলছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। জানান আলোচনার সুযোগ রয়েছে। কি প্রক্রিয়ায় কিভাবে এগুলি নিয়েছে সে অনুযায়ী তাদেরকে আমরা জানাবো যে আপনারা এটা যে করেছেন এটা সংশোধন করার ব্যবস্থা। যদি ওনারা এমন হন যে ওনারা যদি রাজুক থেকে অনুমতি নিতে পারেন তাহলে সেখানে আমাদের কোনো সেনে আমরা তাদেরকে লাইসেন্সটা আবার পুনর্নবায়ন করে দিতে পারি, সমস্যা নেই। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 1026টি রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে সরু বা মিনিকেট চালের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই সবজি এবং মুরগির দামে। 7 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে কিছুটা বেড়েছে এলাচের দাম। বাড়তি দামের কারণ হিসেবে বাজার তদারকির অভাবকেই দায়ী করলেন ক্রেতারা। বাজারে এসেছে বড় মৌসুমের নতুন চাল। খুচরা পর্যায়ে কেজিতে 5 থেকে 8 টাকা কমেছে মিনিকেট চালের দাম। মানভেদে বিক্রি হচ্ছে 85 থেকে 92 টাকায়।
তবে নাজির শাল, বিড়ি 28, বিড়ি 29 ও স্বর্ণা চাল আগের দামেই আছে। 1 সপ্তাহ 10 দিন যাবত হচ্ছে চিকন চালের দামটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে আসলে মানে 4-5 টাকা কেজিতে কমলেও কিন্তু মোটা চালের দামটা এখনো কমতেছে না। বাজারে আপনি ধীরে ধীরে নতুন ধান আসছে, তো আপনি ধীরে কিছু নতুন চাউল আসছে, এই জন্য মিনিকের দামটা একটু কম। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বরবটি, পেঁপে, কাঁকরোল, ঝিঙ্গে ও লতি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। ঢেঁড়স, করলা, চিচিঙ্গা, বেগুন, লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। কেজিতে 10 টাকা বেড়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 90 টাকায়। দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতাদের নানা অজুহাত থাকলেও তদারকি ও সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতারা। তদারকি দরকার, কিন্তু তদারকি করে, কিন্তু তাদের কাজ হয় না। তো ভুক্ত অধিকার নামে কিন্তু তাদের কোনো কাজ হয় না, একটু পরে যা তাই আবার। এদিকে সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। ব্রয়লার 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। কক মুরগির দাম 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 থেকে 310 টাকায়। এছাড়া কিছুটা বেড়েছে এলাচের দাম। কোরবান মশলার চাহিদা আস্তে আস্তে বাড়তেছে। জিরা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ এগুলোর চাহিদা বেশি। জিরার দামটা ঠিক আছে, কম আছে, 600 টাকা, 650 টাকা। এলাচির দাম বাড়ছিল, বাড়তি অবস্থা। তবে আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। এছাড়া প্রতি ডজন সাদা ডিম 120 টাকা এবং লাল ডিম বিক্রি হচ্ছে 125 টাকায়। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।